প্রিয় বন্ধুরা, আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। আজকের হেডলাইন হলো বিএনপি যুগ্ম মহাসচিব রিজভীর শাল পুড়ছে আগেই, ইন্ডিয়ান শাল পুড়েছে আগে, আর ভারতীয় শাড়ি, তার স্ত্রীর ব্যবহৃত শাড়ি, এইটা পুড়িয়েছে গতকালকে দেখলাম। জয়েন বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে কমরেড সামাদ্দার মুখে যেমনটা শুনলেন ওই পারের বিএনপির রিজভী চাচা। হ্যাঁ বন্ধুরা, রিজভী চাচা এর আগে ভারত পণ্য বয়কট, ভারত বিরোধিতাকারী করতে গিয়ে বা ভারতকে বিরোধ করতে গিয়ে ভারতে শালকে পুড়িয়েছিল। নিশ্চয়ই ওই ভিডিও আপনাদের দেখেছেন, আপনাদেরও মনে আছে যে সেই মুহূর্তে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছিল। তারপরেই কিন্তু শেখ হাসিনা সরকার তখন ক্ষমতায় ছিল, বলেছিল তাহলে বিএনপির রিজভী চাচার বউ অর্থাৎ ওয়াইফ, উনি তো ভারতীয় শাড়ি সবার আগে রাখেন, বউ তো সবার প্রথমে ভারতীয় শাড়িকে আগে রাখেন, ভারতীয় শাড়িকে আগে কেনেন, ভারতীয় শাড়িকে আগে পরেন। যাই হোক, ওটা বলার পরে কিন্তু রিজভী চাচা অনেক ট্রোল হয়েছিল। যে সমস্ত মানুষগুলো আজকের দিনে ভারত বিরোধিতা করছে বাংলাদেশের ঘরের ভেতরে, তাদের লাইফ সার্কেল বা লাইফটাকে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আজকের দিনে সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সবটাই কিন্তু ভারতের। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে দিই, আজ থেকে 2 দিন আগে আমি একটা সোশ্যাল সাইটে একটা পোস্ট দেখলাম যে পাকিস্তান থেকে কিছু পরিমাণ, যা কিছু একটা অ্যামাউন্টের পরিমাণ চিনি ঢুকেছে, কিন্তু ওই সমস্ত পূর্ব পাকিস্তানের মাদ্রাসা ছাপগুলো এটাও জানে না যে সেই চিনিটাও ভারতের থেকে চিনি যাচ্ছে, সেই চিনিটা আবার ওইখান থেকে কিনে নিচ্ছে, জানে না এতে কি সুখ পাচ্ছে। হয়তো শুধুমাত্র দেশ বদলেছে, কিন্তু চিনিটা তো সেই ভারতেরই। যাই হোক, এই মুহূর্তে ভারত বিরোধিতা করতে গিয়ে তারা যা যা করার সবকিছু করছে। পতাকার অবমান তো রয়ে গেছে, কিন্তু এখন এই রিজভী চাচা, ইনি এখন ভারতের শাড়িকে পুড়িয়ে তিনি প্রতিবাদ করতে চাইছেন। কিন্তু শাড়ি পোড়াতে গিয়ে উনি যে তার নিজের কপালটাকে পুড়িয়ে ফেললো, এটা কিন্তু বাস্তব কথা। কেননা এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষগুলো, তাদের কাছে যদি একটু জিজ্ঞাসা করেন, তারা এর আগে ভেবেছিল স্বৈরশাসন সরকার বা চোর সরকারকে ফেলে দিয়ে তারা একটা নতুন দেশকে তৈরি করবে, তারা একটু আরো ওর থেকে ভালো কিছু আশা করেছিল। কিন্তু বর্তমান সময়ে তারা এখন নিজেরাই স্বীকার করছে যে চোরকে সরিয়ে আমরা ডাকাতকে এনেছি। যেটা হোক বন্ধুরা, কমরেড সামাদ্দা কি বলছে সেটা আপনারা নিজেরাই শুনে নিন, তাহলে আপনারা মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে একেবারে সব মিডিয়ার সামনে। তো যাই হোক, এখন তাদের এটার সাথে যে কপালটাও পুড়ছে বিএনপির, এটা নিয়ে আমি বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে শালের সাথে পুড়ল শাড়ি এবং শাড়ির সাথে পুড়তেছে বিএনপির কপাল। এটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে একটা ব্যাপারে আপনারা জানলেন দেশবাসী, যে রিজভী সাহেব বিএনপির যুগ্ম মহাসচিব, উনি রুহুল কবির রিজভী সাহেব। তো যাই হোক, উনি এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, আমরা একসাথে আন্দোলন করেছি, আমিও তখন ছাত্রনেতা ছিলাম। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, এই রিজভী সাহেব। আচ্ছা যাক, কিভাবে বিএনপির কপালটা পুড়ল এবার দেখেন। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আপনি এই 53 বছরে শুধু জনগণের সমর্থনে, জনগণের ভোটে কোন সরকার নির্বাচিত হইতে পারে নাই। আর যদি কেউ নির্বাচিত হয়েছে, সে কিন্তু এখানে টিকতে পারে নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। এখানে সবসময় আমাদের তৃতীয় বিশ্বের এরকম ছোট একটা রাষ্ট্র, একটা আন্তর্জাতিক অনেক খেলাধুলা হয় এই রাষ্ট্রকে নিয়ে। সেই আমেরিকা থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ ভারত, এইদিকে চীন, সবাই এই রাষ্ট্রকে নিয়ে খেলে এবং বাইরের সবুজ সংকেত না পাইলে কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে পারে না, এদের কপাল পুড়ে যায়। যেমন আমি আপনাদেরকে বলি, দেখেন 2001 থেকে 2005 সাল পর্যন্ত এই রিজভী যেমন শাড়ি পুরাইলেন, শাল পুরাইলেন, এই ধরনের কিছু হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী ঘটনা ঘটিয়েছিল এই বিএনপি। তার ফলে একটানা 17 বছর তারা একেবারে নির্যাতনের শিকার হয়েছে, ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। তারেক জিয়া আজও দেশে আসতে পারেন নাই, বেগম জিয়া জেল খাটছেন 5 বছর, মানবেতর জীবন যাপন করেছে বিএনপির সব
লাখ লাখ মামলা খেয়েছেন এই হঠকারী রিজভির মতো হঠকারী সিদ্ধান্তের কারণে। কিন্তু আমি সংক্ষেপে ওই হঠকারী সিদ্ধান্তগুলো বলে দিই আপনাদেরকে। বিএনপির ওই টাইমটাতে যখন বাংলা ভাই এবং আব্দুর রহমানের উত্থান ঘটল, যখন এই বাংলা ভাইরা ওই বাগমারায়, নাটোরের বাগমারা আমাদের রাজশাহী, সর্বহারা ট্যাগ দিয়ে মানুষকে ধরে নিয়ে যায় গাছের সাথে টাঙিয়ে রেখে পিটত, তাহলে সরকার কি করলো? তাহলে একটা জঙ্গি গোষ্ঠী মানুষকে ধরে নিয়ে দেয়া পিটেছে, মিডিয়ায় আসতেছে জঙ্গি, সরকার বলতেছে এটা মিডিয়ার সৃষ্টি। পরবর্তীতে তো দেখলেন সেই বাংলা ভাই আব্দুর রহমান এট এ টাইমে সারা দেশে প্রায় 500 জায়গাতে বোমাবাজি করলো, আরো জজরে বোমা মেরে ফেললো, ব্যাপক একটা উত্থান জঙ্গিদের দেখা গেল। তাইলে এর পরিণাম কি হলো? আন্তর্জাতিক বিশ্ব এই জিনিসটাকে ভালোভাবে নাই। আন্তর্জাতিক বিশ্ব, যারা বিশ্ব নিয়ন্ত্রণ করে, ভালোভাবে নাই ভারত, ভালোভাবে নাই আমেরিকা, ভালোভাবে নাই ইউরোপীয় ইউনিয়ন। এটাকে তারা যে বিএনপির সাথে জঙ্গিদের একটা সম্পর্ক আছে, এটা তারা নোট করে রাখলো। 1 2 নম্বরে যখন 21শে আগস্ট গ্রেনেড হামলা হলো, তখন হামলা হইতেই পারে, করতেই পারে যে কেউ, যদি বিএনপি এটা দায় স্বীকার না করে যে আমরা করি নাই, তাহলে তো কেউ করছে, তোমরা তো সরকারে আছো। জজ মিয়ার মতো একজন হকার কে নিয়ে তারা একটা নাটক করলেন, একটা রাস্তার হকার, সে নাকি এত বড় একটা অপারেশন চালাইছে, প্রকাশ্য দিবালোকে গ্রেনেড মারছে। এই নাটকটাকেও আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে নাই যে বিচারটা কিভাবে করতেছে। এবং ওখানে জঙ্গি কানেক্ট, এফবিআই আসছিল, তারা তদন্ত করে যা পাওয়ার পাইছে যে এখানেও জঙ্গি কানেক্ট আছে। এ গেল 2টা। আরেকটা বলি, 10টা অস্ত্র চট্টগ্রামে যে উদ্ধার হয়েছিল, সেখানে দেখা গেল যে উলফার নেতা পরেশ বড়ুয়া সেখানে ছিল এবং এই চালানটা ভারতে যাচ্ছিল। এই বিষয়টাও আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে নাই, তারা এগুলো নোট করে রেখেছিল। তার ফলশ্রুতিতে সামরিক শাসন এদেশে আসছিল। 2007 সালে 11 আসছিল, বিএনপিকে আর কেউ সমর্থন দেয় নাই, কেউ অ্যাকসেপ্ট করে নাই। সেনাবাহিনীকে বলছিল যে তোমরা ক্ষমতা নিয়ে নাও। আন্তর্জাতিক বিশ্ব মানে আমেরিকার অর্থে, আমেরিকার প্ররোচনায় এই ক্ষমতাটা নিয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন গং। তারপরে তারা -2 ফর্মুলা করতে চাইছিল, যাক, কিন্তু তারপর কত বছর গেল? 17 বছর। তাহলে এই 17 বছর শেখ হাসিনা, 17 বছরের মধ্যে 2 বছর বাদ দেন, 15 বছর। এই 15 বছর শেখ হাসিনা একটানা এই রাষ্ট্রটা দোদণ্ড প্রতাপের সাথে চালায় গেল। কিভাবে? ওই যে বিএনপির এই নোটগুলা করা ছিল 2009 সালে, এই আওয়ামী লীগ সরকার, মনে করেন না যে খালি জনগণের ভোটে তারা ক্ষমতায় গিয়েছিল। আমেরিকা, ভারত, ইউরোপীয় ইউনিয়ন তারা চাইছিল যাতে বিএনপি ক্ষমতায় না আসে, কারণ ওই যে লালকালি দেওয়া আছে যে তাহলে আবারও জঙ্গি উত্থান হবে। মঈনুদ্দিন ফখরুদ্দিন গংকে বলে দেওয়া হয়েছিল সেভাবেই যে ক্ষমতায় কারা আসবে। আর এটা ফল বুঝছেন আপনারা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে, যারা ক্ষমতা দখল করছিল, 11 করছিল, তাদের কারো বিচার করেছে? তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে। একজনকে তো এমপি বানা হয়েছিল, আর বাকিগুলোকে চাকরি বিদেশে দেওয়া হয়েছে এবং আমেরিকায় তারা সারা জীবন খাবে সে ব্যবস্থাও তাদের করে দেওয়া হয়েছে। তারা বিদেশে সসম্মানে চলে গেছে, কারো বিচার করে নাই। কেন করে নাই? আন্তর্জাতিক বিশ্বই ক্ষমতা নেওয়াই ছিল সেনাবাহিনীকে দিয়া। আওয়ামী লীগের কাছে হস্তান্তর করার আগে কন্টাক্ট হয়েছিল যে শেখ হাসিনাকে জেলে নিছিল, তাহলে শেখ হাসিনাকে নিছিল, খালেদা জেলে নিত, শেখ হাসিনাকে জেলে নিছে, নির্যাতন করছে। আওয়ামী লীগের ওবায়দুল কাদের আমাদের খিলগা পালাইছিল, খাটের নিচে, ওখান থেকে টাইনে বাইর করছে। জলিল সাহেব তখনকার মহাসচিব, এগুলোর পিঠে ছাতা মাথা খুলে ফেলেছে।
বহুত আওয়ামী লীগের নেতাদের হাড্ডি গুড্ডি বিএনপি নেতাকে তো করছে, তারেক জিয়ারই তো চিকিৎসা করতে লাগছে 15 বছর, ওই সেনা শাসন যে 2 বছর চলছিল। তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ ব্যবসায়ীদের কাছ থেকে ধরে ধরে টাকা নিছে, আর কালো কাপড় দিয়ে চোখ বাইদা যেভাবে বাইরেছে সব বড় বড় নেতাদের, বিএনপির আওয়ামী লীগের, তারেক জিয়া সহ, তারেক জিয়ার মাথায় ভেঙে দিছিল। সেই সেনাবাহিনী যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? ব্যবস্থা নেওয়া হয়নি। কেন? এটা গেম ছিল, শেপের জিজে তারা চলে গেছিল। কেন আওয়ামী লীগের কাছে হস্তান্তর করা হলো? ওই যে বলে গেলাম যে একটা ওই ঘটনাগুলোর মধ্যে জঙ্গি তকমা ছিল। ভারত চিন্তা করছিল যে এরা ক্ষমতায় আসলে আরো 20টা অস্ত্র আসতে পারে এইদিকে। তারা বিশ্বের সাথে কাজ করছে একযোগে, আমেরিকার সাথে আছে। এই কারণে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পারছিল সবগুলা দলকে করে দেয়া। তো শেষে লেনদেনের সমস্যা হওয়ায়, গিভ অ্যান্ড টেকে না মিলায়, শেষের 5 বছর আমেরিকা তাদের সমর্থন প্রত্যাহার করে নাই। 18 থেকে 24 এই 5 বছর আমেরিকার সমর্থন প্রত্যাহার করে নাই, শেষে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন প্রত্যাহার করে নাই। তার ফলশ্রুতিতে এই যে শেখ হাসিনারে পলাইতে হয়েছে। এটা মনে করেন না যে কিছু ছাত্র এক জায়গাতে হয়েছে, এই দেখে শেখ হাসিনার পুরা বাহিনী পরাস্ত হয়ে পালাই গেছে। জি না, এখানে অনেক খেলা হয়েছে। ছাত্র তো নামছেই, ছাত্ররা নামছে, নামানো হয়েছে, তাদের ফাইন্ডিং করা হয়েছে। ওই যে ম্যাটিকুলাস বলতেছে না, এটা কোত্থেকে হয়েছে এটা বুঝতে হবে। শেখ হাসিনাকে তখন আর পছন্দ করতেছিল না কেউ। শেখ হাসিনা শেষে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নকে চ্যালেঞ্জ করেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। উনি আমেরিকাকে বাদ দিয়া ফ্রান্সের সাথে চুক্তি করেছিলেন, চীনে গেছিলেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারে নাই, আমেরিকা যে দেখাও করতে পারে নাই। ফলশ্রুতিতে তার এই পরিণতিটা হয়েছে। এই ভুলগুলা কিন্তু করার কারণেই এবার আসেন, যে দেশটা এখন এই এত আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থানের পরে বিএনপি এখন বাংলাদেশে, তারা তো মনে করছে ক্ষমতায় চলেই গেছি। আমরাও তাই বলি যে বিএনপির যা জনসমর্থন, আওয়ামী লীগ নাই। নির্বাচন হলে কে ক্ষমতায় যাবে? বিএনপি যাবে। আচ্ছা, কিন্তু যে দল একটা রাষ্ট্র পরিচালনা করবে, সেই দলের একেবারে শীর্ষ জাতীয় নেতা, যুগ্ম মহাসচিব, তার যুগ্ম মহাসচিব, দলের মুখপাত্র, উনি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের শাড়ি, যেটা তার স্ত্রীর ব্যবহৃত, অল মিডিয়ার সামনে পুরাইতেছে। এটা হলো একেবারে গণতন্ত্র এবং সারা বিশ্বের যে সকল দেশের গণতন্ত্র আছে বা রাজতন্ত্র থাক, এটা হলো শিষ্টাচার বর্জিত কাজ, এটা হলো হঠকারী সিদ্ধান্ত। এটাকে কেউ ভালো চোখে দেখে নাই আন্তর্জাতিক বিশ্ব। এর আগে উনি পরিয়েছে শাল গায়ের, সেটাকেও আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে নাই। তাহলে কেন এরকম হঠকারী সিদ্ধান্ত এই রিজভী সাহেব নিলেন? আরে রিজভী সাহেব তো করেছেন হলো এই কারণে যে বাংলাদেশে এখন ভারত বিরোধী সেন্টিমেন্টটা চারা দিয়ে উঠেছে। পাকিস্তান প্রেমিক যারা, পাকিস্তান প্রেমটা এখন তাদের ভিতরে উদ্বেলিত, চাপা নাই। ওইদিকে পাকিস্তান 71 সালে বাঙালিদের 30 লক্ষ বাঙালিকে হত্যা করছে, তাদের 3 লক্ষ মা বোনদের ধর্ষণ করলেও তাদেরও এখন প্রেম জাগ্রত হয়ে গেছে। তারা বলতেছে পারমাণবিক বোমা লাগলে দিব, অস্ত্র লাগলে দিব, নিজেও হারা জান দিয়ে দেঙ্গা তোমাদের জন্য। এখন এই রিজভী সাহেব মনে করছে যে এই যে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা এখন দেশে, এটির ভোট পেতে হবে আমাদের।
এই জন্য উনি শাড়ি পরাইছে, বোর শাড়ি নিয়ে পরাইছে, এদের সমর্থন পাইতে হবে তার। দেখেন না ভারত বিরোধী সেন্টিমেন্টটা কিরকম এখন বাংলাদেশে। এরা গরু জবাই করতেছে, দলে দলে স্লোগান দিতেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তাহলে এখন উনি কিন্তু এই সেন্টিমেন্টটাকে আয়ত্তে আনার জন্য, এদেরকে ভোট পাওয়ার জন্য বা এদের সহানুভূতি পাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করছে। শাল পরেছে, শাড়ি পরেছে, কিন্তু এটা কিন্তু তার জন্য, তাদের জন্য, বিএনপির জন্য যে কত বড় সর্বনাশ, এটা নিয়ে ইতিমধ্যেই দেখেন কয়দিন হয়েছে শেখ হাসিনা এইরকম ভাবে পলাই গেছে দেশ ত্যাগ করে। এত গুম খুন সন্ত্রাস, এত অভিযোগ তার বিরুদ্ধে। দেখেন 3 মাসও যায় নাই, ব্রিটেনের পার্লামেন্টে এসব নিয়ে আলোচনা হয়েছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে বলে ফেলছে। কিন্তু একেবারে সংসদে আমেরিকাও কিন্তু বলতেছে, দেখেন যে আইন শৃঙ্খলা এই কথাগুলো কিন্তু আমেরিকাও বলতেছে, বলা শুরু করে দিচ্ছে 3 মাসের মধ্যেই। কিন্তু এখন কিন্তু তারা এই চিন্তাও করবে যে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতাটাই কারা আসতে পারে, যোগ্য কে। ঘরের স্ত্রীর শাড়ি নিয়ে এসা অনলাইনে যারা পুরাইয়া দেয় সব মিডিয়ার সামনে, তাদেরকে কি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে সহযোগিতা করা যায় কিনা, এটা নিয়ে ভাবা অনেক শুরু হয়ে গেছে। এই যে ভারতের সাথে তো লাইন একটা দিয়েই রাখছে বিএনপি, যে 18 নির্বাচনের আগেও গেছে খসরু টসরুরা যায় ওখানে অমিত শাহর সামনে এইভাবে দাঁড়াইছিল, মাথা নিচে করে। মির্জা ফখরুল, এই আমির খসরু মাহমুদ সব এইভাবে দাঁড়াইছিল, দেখছি সে ছবিও তো ভাইরাল হয়েছে। তারা এখনো লাইন দিয়ে রাখছে ভারতের সাথে, নিচে দিয়া, উপর দিয়ে রিভিউগুলো করতেছে, পুরাইতেছে, নিচ দিয়ে লাইন দিয়ে রাখছে। আর একটা কথা আজকে আপনাদেরকে বলে দিই, খোদ ডক্টর ইউনূস উনি কিন্তু ভারতের লোক, ভারতের এজেন্ট বলেন, লোক বলেন, কিন্তু তাকে যখন এখানে বসানো হয়েছে ক্ষমতায়, ওই যে তুমি যেমনে নাচাও তেমনে নাচি, সে কিন্তু এখানে এরা যা চায়, যারা আমাকে ক্ষমতায় এনেছে তাকে তো তাই বলতে হবে। কিন্তু দিন শেষে লোকটা কিন্তু ভারতের। আমার কথাটা লিখে রাখেন, চ্যালেঞ্জ, আমার কাছে অনেক ডকুমেন্টস আছে। বাংলাদেশের এখন যিনি ক্ষমতায় আছে ইনিও কিন্তু ভারতের নিয়োগ, ভারতের নিয়োগ, ভারতের নিয়োগ। এই কথাটা মনে রাখবেন। এবং আগামীতে যে ক্ষমতা আসবে সেটাও থাকবে ভারতের সম্মতিক্রমে সরকার বাংলাদেশে। আমি চ্যালেঞ্জ করলাম। তো যাক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, শেষে বলি, আমাদের রিজভি ভাই যখন বলল যে উনার স্ত্রীর শাড়ি এটা উনি পুরাইয়া দিলেন, একটা জিনিস জাতি জানতে পারলো যে রিজভি সাহেবের বউ আছে। ভাই এই এত বছরে দেখেন উনার স্ত্রীর সাথে ওনার কোনো ছবি আমরা পাই নাই। আর বিগত 17 বছর তো ওনাকে বলা হয়তো বিএনপির আবাসিক নেতা। আবাসিক নেতা মানে উনি পার্টি অফিসে ঘুমাইতো, পার্টি অফিসে খাইতো। কাজে উনাকে ওনার স্ত্রীর সাথে কোথাও মার্কেটিং করতে, ঘুরতে মানে আমরা জানতামই না যে রিজভি সাহেব বিয়ে করেছে। মানে এই জিনিসটা উনি ডিক্লার দিল জাতির সামনে যে ওনার বউ আছে। ভিডিওটা বড় হয়ে গেছে, সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখেন। সামনে আরো জটিল জটিল ভিডিও আপনাদেরকে আমি দিব। আজকে আপাতত এখানেই শেষ। কি বলে বিদায় নিব? লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ। আপনারা যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন, মানে এতদূর পর্যন্ত দেখেন, তাহলে মোটামুটি বাংলাদেশের ঘরের ভেতরে পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, শুনেও নিলেন। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে ভারত বিরোধিতা সেন্টিমেন্ট আর পাকিস্তান প্রেমী সেন্টিমেন্ট, এই দুটো মেন যে থিওরি, সেটাকে কাজে লাগিয়ে এখনকার বর্তমান যে ক্ষমতায় আছে সেই সরকার কিন্তু এর ফায়দাকে লুটতে চাইছে। কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঘরের ভেতরে যে সরকারের আসুক না কেন, সেই সরকার কিন্তু কখনো বাইরের পরাশক্তিদের সাহায্য ছাড়া কখনো বসতে পারবে না। কেননা বাংলাদেশ এই মুহূর্তে
যে যার কাছে একটা প্লেগ্রাউন্ড হয়ে গেছে। আমি তো চাই এটা প্লেগ্রাউন্ডের থেকে বেশি টেস্টিং গ্রাউন্ড পরিণত হওয়া, কেননা প্লেগ্রাউন্ড যে আসবে সে তো খেলে চলে যাবে, কিন্তু আমাদের মনে হয় আমাদের যে সমস্ত অস্ত্রগুলো নতুন ডেভেলপ করছি সেগুলোকে বাংলাদেশের ঘরের ভেতরে টেস্ট ফায়ার রেঞ্জ করলে সব থেকে ভালো হয়। যাই হোক, বাংলাদেশের ঘরের ভেতরে ভারত বিরোধিতাকারী আর ভারত বিরোধিতাকারী সেন্টিমেন্ট সাধারণ মানুষের মধ্যে যে একটা হাইপ ক্রিয়েট করেছে, এই মুহূর্তে যে যত বেশি ভারতবেশী সে তত বেশি দেশপ্রেমিক। অ্যাকচুয়ালি সব জায়গায় ভারতের কথা বা ভারতের নামকে ভাঙিয়ে তারা সমস্ত সেক্টরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা ভাবছে সেখানকার সাধারণ মানুষের ভেতরে যদি ভারত বিদ্বেষী মনোভাব বা ভারত বিদ্বেষী বা হেডস্পেস যদি তাদের ভেতরে ঢুকে দিতে পারে ব্রেনে, তাহলে বর্তমান সরকার যে ক্ষমতায় থাকবে তারা তাদের জনসমর্থন বা জনসাধারণের ভালোবাসা পেয়ে তারা এগিয়ে যেতে পারবে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলে দিতে চাই, বাংলাদেশের ঘরের ভেতরে একটা বড় রকমের পরিবর্তন হতে চলেছে। আর এই পরিবর্তনটা বাংলাদেশের জনসাধারণের জন্য এতটা ভয়ানক আর এত বড় পরিবর্তন হবে যেটা তারা কখনোই কল্পনাই করেনি। কেননা খুব তাড়াতাড়ি সেটা আপনারা দেখতে পাবেন। কারণ আগেই বলেছিলাম বাংলাদেশ অলরেডি মায়ের ভোগে চলে গেছে, ধ্বংস বাংলাদেশের অনিবার্য, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। পাকিস্তানের হাতে যেমন কাটরা ধরে দিয়েছি, এদের হাতেও কিন্তু তার থেকে বড়সড় কিছু ধরানো হবে। পাকিস্তান তো তবে এ হাত ও হাত মেরে ভিক্ষা পায়, কিন্তু বাংলাদেশের হাতে যেন কেউ ভিক্ষা না দেয় সেই ব্যবস্থায় করা হচ্ছে। আপনারাই বলুন, বিএনপির রিজভী চাচা এর আগে ভারতের শাল পুড়িয়েছে, এবার ভারতের শাড়ি পুড়িয়ে কি প্রমাণ করতে চাইছে? তারা কি ভারতের শাড়ি পরবে না? তাদের বউ বাচ্চাদের কি ভারতের জিনিস ব্যবহার করতে দেবে না? না, ভারতের সম্পর্কে হেড স্পিচ ছড়িয়ে তাদের জনসাধারণের মধ্যে একটা জায়গা করতে চাইছে। এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।